আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 8 নিয়ে। WBSSC SLST 2025 কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নগুলো আমরা সলভ করছিলাম। যারা এখনো আগের পার্টগুলো দেখোনি, চিন্তার বিষয় নেই, আমার এই ভিডিও আই বাটনে এই প্লেলিস্টের লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো দেখলে কনসেপ্টগুলো তোমাদের কিন্তু আরো ভালো গ্রিপ হয়ে যাবে। তো চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে, হোয়াট ডেটা টাইপ ইউজ টু স্টোর ইন্টিজার ভ্যালু ইন সি প্রোগ্রামিং। খুবই ইজি প্রশ্ন। ইন্টিজার ভ্যালু স্টোর করার জন্য কি ডেটা টাইপ ইউজ করবে? ইন্ট করবে। এর থেকে আর কোনো কিছু বলার নেই আশা করি। পরের প্রশ্ন কি বলছে, ইন সি প্রোগ্রামিং হুইচ কিওয়ার্ড ইজ ইউজ টু ডিফাইন আ কনস্ট্যান্ট। এটা খুব ইম্পর্টেন্ট কথা, কনস্ট্যান্ট ভেরিয়েবল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন সিতে রয়েছে। কনস্ট্যান্ট ভেরিয়েবল আমরা কনস্ট কিওয়ার্ড দিয়ে আমরা কিন্তু ডিফাইন করি। এর মানেটা কি? ধরো না কোনো ভেরিয়েবলকে আমি করলাম কনস ইন্ট a ইজ ইকুয়াল টু 5। এর মানে কি? মানে এই যে তুমি ভেরিয়েবল এ তৈরি করলে এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, মানে এর ভ্যালু যেটা দিয়েছো ডিক্লেয়ার করার সময় এটাকে পরবর্তীকালে আর চেঞ্জ করতে পারবে না। এটাকে আনচেঞ্জেবল বলা হয় বা এটাকে রিড অনলি ভেরিয়েবলও কিন্তু বলা হয়। ঠিক আছে? আর যদি ধরে নাও তোমরা কোনোদিন একটা ভেরিয়েবল বানাচ্ছ, ধরে নাও কনস্ট ইন্ট বি, কোনো ভ্যালু রাখলে না, জাস্ট এরকম করে দিলে তোমরা কিন্তু পরবর্তীকালে এই ভেরিয়েবলে কোনো ভ্যালু আর কিন্তু রাখতে পারবে না। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো বুঝতেই পারছো অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বি, কনস্ট কিওয়ার্ড। পরের প্রশ্ন চলে গেলাম, হোয়াট ডাজ সাইজ অফ অপারেটর। এই সাইজ অফ অপারেটরটা কি করে? খুব ইম্পর্টেন্ট কথা। সাইজ অফ অপারেটর আমাদের কোনো ডেটা টাইপকে পাস করতে পারো বা তোমরা কোনো ভেরিয়েবলকে পাস করতে পারো। আলটিমেটলি এর সাইজটা বলে দেবে। ধরুন আমি করলাম ইন্ট এ, ঠিক আছে, তার মানে হচ্ছে এটা কি টাইপের? ইন টাইপের। তাহলে আলটিমেটলি এখান থেকেও কিন্তু আমাদের কত বাইট অ্যালোকেশন করবে? 4 বাইট। আর যদি শুধু ডেটা টাইপ দাও তাহলেও কিন্তু এখানে 4 বাইটই অ্যান্সার আসবে। এটাকেই বলা হয় সাইজ ও অপারেটরের কাজ। তাহলে অ্যান্সার হয়ে যাবে সি, দ্য সাইজ ইন বাইট অকুপাই বাই আ ডেটা টাইপ অর আ ভেরিয়েবল। মানে কতটা বাইট অকুপাই করছে ডেটা টাইপ বা ভেরিয়েবল, এটাই কিন্তু আমাদের সাইজ ও অপারেটর কিন্তু আমাদের বলে। 4 নম্বর প্রশ্ন বলছে, হুইচ ডেটা বি ইউজ টু স্টোর সিঙ্গেল ক্যারেক্টার। একটা সিঙ্গেল ক্যারেক্টার হচ্ছে এ বা বি এরকম স্টোর করার জন্য কোন ডেটা টাইপ আমাদের রয়েছে? দেখো আমাদের ক্যার হচ্ছে সে ডেটা টাইপ যেখানে আমরা সিঙ্গেল ক্যারেক্টার, আর ক্যার কিন্তু 1 বাইট মেমোরি অ্যালোকেশন করে। আমরা সিঙ্গেল ক্যারেক্টার কিন্তু মেমোরি, সিঙ্গেল ক্যারেক্টার কিন্তু এই ক্যার নামক কোনো একটি ভেরিয়েবলের মধ্যে কিন্তু স্টোর করতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া। দেখো লেখায় তলায় 1 বাইট ইন সাইজ বলে দিয়েছে। পরের প্রশ্ন কি বলছে, 5 নম্বর, হোয়াট ইজ দ্য কারেক্ট সিনট্যাক্স টু ডিক্লেয়ার কনস্ট্যান্ট ফ্লোট নেম পিআই, যার ভ্যালু দিয়ে দিয়েছে 3.14159 ইন সি প্রোগ্রামিং। কারেক্ট সিনট্যাক্স জিজ্ঞেস করে যেখানে আমরা কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল, ধরো না ফ্লোট ভেরিয়েবল পিআই, তার ভ্যালু থাকবে এইটা। তো কিভাবে ডিফাইন করবো? দেখো প্রথমে অপশনগুলোকে দেখি। কনস পিআই, দেখো এখানে কোনো ডেটা টাইপই নেই, তাহলে এটা তো হবে না। ইন্ট পিআই তো হবে না। কনস পিআই এটাও তো হবে না। কনস্ট্যান্ট এটা তো কোনো কিছু গল্প নেই। হ্যাজ ডিফাইন, এটাকে বলা হয় মাইক্রো ডিরেক্টরিভ বা প্রি প্রসেসর ডিরেক্টরিভে বলা হয় মাইক্রো না, সরি ম্যাক্রো, MACRO কথাটা হচ্ছে ম্যাক্রো ডিরেক্টরিভ বলতে পারো। ঠিক আছে? তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের প্রযোজ্য অ্যান্সার হচ্ছে হ্যাজ ডিফাইন। হ্যাজ ডিফাইন কে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টরিভ। আর পিআই যেটা আমরা অ্যাসাইন করেছি, মানে যখন যখন পিআই ইউজ করবো তার ভ্যালুটা কিন্তু এটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে বেসিক আইডিয়া। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার বলতে পারো। হ্যাজ ডিফাইন পিআই 3 পয়েন্ট যা লেখা আছে এভাবে করতে পারো। নেক্সট বলছে, হোয়াট ইজ দ্য পারপোজ অফ এক্সটার্ন কিওয়ার্ড। এক্সটার্ন হচ্ছে স্টোরেজ ক্লাস থেকে প্রশ্ন দিয়েছে। আমাদের 4টে স্টোরেজ ক্লাসের আমাদের কিওয়ার্ড আছে, অটো, স্ট্যাটিক, এক্সটার্ন আর হচ্ছে রেজিস্টার। তো 4টে আমাদের কিওয়ার্ড হয় স্টোরেজ ক্লাসের উপর যদি কথা বলি। তো সেই সূত্রে এক্সটার্নটা কি করে, ধরে নাও তুমি কোনো একটা ভেরিয়েবল এক্সটার্ন কিওয়ার্ডের সঙ্গে তুমি অ্যাসাইন, ধরে নাও এক্সটার্ন ইন্ট এ, ধরে নাও কোনো একটি ভেরিয়েবল তুমি অ্যাসাইন করেছো কোনো একটি প্রোগ্রামের মধ্যে, ধরে নাও প্রোগ্রামের নাম হচ্ছে p1.c। তার মানে তোমার এই যে ধরে নাও অন্য কোনো, ধরে নাও প্রোগ্রাম করেছো p2.c, তুমি চাইলে এই ভেরিয়েবলটাকে অন্য কোনো ফাইলে কিন্তু অ্যাক্সেস করতে পারো। এটাই কিন্তু ওয়ান কাইন্ড অফ এক্সটেন্ডেড কথাটার মানে। তুমি যদি কোনো ভেরিয়েবলকে এক্সটার্ন কিওয়ার্ড দিয়ে ডিফাইন করো, তার মানে সেই ভেরিয়েবলটা কিন্তু গ্লোবাল ভেরিয়েবল হয়ে যায়, অন্য অন্য ফাইলেও কিন্তু অ্যাক্সেস কিন্তু পাওয়া যায়। এখানে অ্যান্সার কি হয়ে যাবে দেখো, বি, টু ডিক্লেয়ার আ ভেরিয়েবল এজ গ্লোবাল। নর্মাল গ্লোবাল আলাদা জিনিস, আর এক্সটেন্ডের কথা অ্যাকচুয়ালি হচ্ছে যেটা অন্য অন্য ফাইলে কিন্তু অ্যাভেলেবিলিটি পেয়ে যাবে। এই জন্য এটাকে বাদবাকি অপশনগুলো কোনোটাই কারেক্ট না। টু ডিফাইন আ কনস্ট্যান্ট, টু স্পেসিফাই ফাংশন রিটার্ন টাইপ, এটাও না। টু ডিফাইন ম্যাক্রোস, এগুলো না। কিন্তু অ্যাকচুয়াল যেটা কাছাকাছি যাচ্ছে সেটা হচ্ছে আমাদের বি, তাই জন্য বিটাই অ্যান্সার। কিন্তু অ্যাকচুয়াল এক্সটার্ন কথাটার মানে হচ্ছে, দেখো লিখে দিয়েছে একটা ফাইলে ডিফাইন করলে অন্য ফাইলে কিন্তু তার কিন্তু অ্যাক্সেস পাওয়া যাবে, ফাইলের বাইরেও তার অ্যাক্সেস কিন্তু অ্যাভেলেবেল। এটাই কিন্তু এক্সটার্নের অ্যাকচুয়াল মানে। বাট এখানে কাছাকাছি গেছিল হচ্ছে বি অপশনটা, তাই জন্য আমরা বিতে আমরা কারেক্ট অ্যান্সারই কিন্তু হবে। 7 নম্বর প্রশ্ন বলছে, টাইপ ডেফ কিওয়ার্ডের পারপোজটা কি বলেছে। টাইপ ডেফ কেন ইউজ করব? অ্যালিয়াসিং করার জন্য। এক্সাম্পল দেখো এখানে নিচে রেখেছি, তাহলে ক্লিয়ার হবে। ধরো টাইপ ডেফ
ইন্ট UINT, দেখো আমি যদি কথাটা এরকম ভাবে লিখি, টাইপ ডেপ, আমরা জানি যে ইন্ট বলে একটা ডেটা টাইপ আছে, আমি একে এক্স বলে চিনবো, মানে আমি ইন্ট আর ব্যবহার করবো না, আমি লিখবো এক্স এ। এই এক্স এ কথাটা মানে কি, এক্সটা কি টাইপের, আমাদের ইন্টিজার টাইপের। আমরা যে লিখতাম না ইন্ট এ লিখতাম, তো তা আমরা একটা নামকরণ করলাম, মানে এর একটা অ্যালিয়াস নেম দিলাম। এই দেখো লেখা আছে অ্যালিয়াসিং করা, নিউ নেম দেওয়া, ঠিক আছে। এই হাইলাইট করছি পয়েন্টগুলোকে। মানে আমি যে ডেটা টাইপটা ধরো ফ্লোট আমি ব্যবহার করি, আমি ধরো টাইপ ডেপ করলাম, মানে ফ্লোট বারবার লিখতে অসুবিধা হচ্ছে, তো আমি লিখলাম টাইপ ডেপ, প্রথমে লিখে দিলাম ফ্লোট কে আমি এফ দিয়ে চিনবো। মানে এবার থেকে আমি যদি ভেরিয়েবল বানাই, আমি আর ফ্লোট কথাটা লিখতে হবে না, আমি এফ দিয়ে লিখলেই হবে, এফ এ, মানে এটা হচ্ছে ফ্লোট টাইপের। এটা আলটিমেটলি কি হচ্ছে, আমাদের অ্যালিয়াসিং ক্রিয়েট করছে। তো সি হচ্ছে অ্যান্সার টু ক্রিয়েট অ্যালিয়াস ফর ডেটা টাইপ। এই হচ্ছে বেসিক কথা। ডেটা টাইপগুলোকে না লিখে, ডেটা টাইপের নামগুলো বারবার ব্যবহার না করে তুমি চাইলে এটাকে অ্যালিয়াসিং করতে পারো। এটা কিন্তু টাইপ ডেপের কিন্তু আলটিমেট কথা বলতে পারো। প্রশ্ন করতে করতে অনেক কনসেপ্টগুলো কিন্তু আমাদের ক্লিয়ার হতে হতে চলছে। 8 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু দ্যাট ক্যান বি স্টোর ইন আনসাইন শর্ট ইন্টিজার ডেটা টাইপ ইন সি। মানে নর্মাল আনসাইন শর্ট ইন্টিজার হচ্ছে নর্মাল ইন্টিজার ভেরিয়েবলই বলতে পারো, তার মধ্যে ম্যাক্সিমাম কত তুমি ভ্যালু স্টোর করতে পারো যদি বলো, এটা মুখস্থ রেখে দিও 65535। এটা তুমি আলটিমেটলি 2 বাইট স্টোর করতে পারে। শর্ট হচ্ছে আমাদের 2 বাইট হয়, শর্ট যেহেতু দিয়ে দিয়েছি, ইন্টিজার নর্মালি 4 বাইট হয়। আর যখন আমি শর্ট ইন দিচ্ছি এখানে কথাটা জাস্ট ক্লিয়ার করে দিই, মানে শর্ট ইন মানে গল্পটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা স্টোর করতে পারবে, কথাটার মানে হচ্ছে এটা। বাট এখানে আমি 2 বাইট স্টোর করতে পারি, ঠিক আছে। শর্ট নর্মাল ইন্টিজার হচ্ছে 4 বাইট, লং ইন্টিজার হয়ে যায় 8 বাইট, আর শর্ট ইন্টিজার হচ্ছে 2 বাইট। আলটিমেটলি এলে ইন্টিজার কেন বলছি, কারণ কি ভ্যালু কিন্তু ইন্টিজারই স্টোর করবো, মানে -2 প্লাসই ভ্যালু স্টোর করবো, এখানে ফ্লোট ভ্যালু স্টোর হয় না। মানে শর্ট বলে আলাদা কিছু ব্যাপার নেই, শর্ট মানে সাইজটা কম হয়ে যাচ্ছে। তো 2 বাইট মানে হচ্ছে, যেটা বুঝতে পারছো, 2 মানে 16, 2 টু দি পাওয়ার 16 তুমি করে দেখো, মোটামুটি অ্যান্সার কিন্তু এটাই কিন্তু তোমার আসবে। এই সূত্রে তোমাদের নর্মাল যদি করে দেখো 2 টু দি পাওয়ার 16 অ্যান্সার যেরকম ভাবে আসবে 65536 আসবে। তো আলটিমেটলি 1 কম -1, তো সেই সূত্রে এতগুলো ডেটা আমরা কিন্তু স্টোর করতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে বুঝে গেলে লং ইন্টিজার হলে 8 বাইট হয়ে যাবে, শর্ট ইন্টে আমাদের 2 বাইট। এই হচ্ছে বেসিক আইডিয়া। 9 নম্বর প্রশ্নে চলে গেছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ লিনিয়ার ডেটা স্ট্রাকচার। দেখো ডেটা স্ট্রাকচার যদি কথা বলি, এটা কিন্তু 2 ভাগে ভাগ করা হয়। একটুখানি তলায় একটুখানি ছবি দেখে বলে দিই, দুটো ভাগ হয়, একটা বলে লিনিয়ার, একটাকে বলা হয় নন লিনিয়ার। আমি ছোট ছোট ওয়ার্ড ইউজ করছি। লিনিয়ারের মধ্যে পড়ে হচ্ছে অ্যারে পড়ে, আমাদের স্ট্যাক পড়ে, কিউ পড়ে, আর হচ্ছে লিঙ্ক লিস্ট পড়ে, ঠিক আছে। এল লিখলাম, লিঙ্ক লিস্ট ধরে নেবে। আর নন লিনিয়ারের মধ্যে পড়ে হচ্ছে গ্রাফ আর হচ্ছে ট্রি। তাহলে এটা হচ্ছে বেসিক আইডিয়া। এবার কিউ এর অনেক ভেরিয়েশন আছে, সার্কুলার কিউ, প্রায়োরিটি কিউ, ডি কিউ। আর লিঙ্ক লিস্টেরও ভেরিয়েশন আছে, ডাবল লিঙ্ক লিস্ট এবং সার্কুলার লিঙ্ক লিস্ট। অত ডিটেলস আমি গেলাম না, বাট এই প্রশ্নটা সলভ করার জন্য এইটুখানি মোর দ্যান এনাফ। তাহলে বুঝতে পারলে লিনিয়ারের মধ্যে আমাদের এই 4টে ক্যাটাগরি পড়ে। লিনিয়ার কথাটার মানে হচ্ছে একের পর এক, একের পর এক, এইভাবে ব্যাপারটা। তো সেই সূত্রে বাইনারি ট্রি তো হবে না, হ্যাশ টেবিল হবে না, গ্রাফও হবে না। তো আলটিমেটলি অ্যান্সার কি হচ্ছে, স্ট্যাক কিন্তু এর আলটিমেটলি অ্যান্সার। তো অ্যান্সার ইজ সি, যেটা স্ট্যাক। এটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এই হচ্ছে বেসিক আইডিয়া। পরের প্রশ্ন বলছে, হোয়াট ইজ দ্য কি ক্যারেক্টারিস্টিক অফ আ লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা কি ক্যারেক্টারিস্টিকটা কি, সিকুয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট পাবে। সিকুয়েন্সিয়াল মানে একের পর এরকম কমা কমা দিয়ে আমরা স্টোর করি, সিকুয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো দেখতে পাচ্ছ ডি হচ্ছে অ্যান্সার, দে হ্যাভ আ সিকুয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ ডেটা। বাদ বাকি এগুলো হবে না, দেখতে পারো পড়ে। দে অ্যালাউ কুইক সার্চিং, ইনসার্শন, এলিমেন্ট, সব কোনো ফালতু কথা। অর্গানাইজ, যেটা হাইরার্কিক্যাল মানে এটা, তারপরে এটা, এইভাবে একটা ট্রি। হাইরার্কিক্যাল কথা মানে হচ্ছে ট্রি, এরপর হচ্ছে এই দুটো এইভাবে যাবে, হাইরার্কিক্যাল স্ট্রাকচার বলা এটাকে, ট্রি স্ট্রাকচার বলে। তো এটা কিন্তু হবে না, এরকম কোনো গল্প হলে হবে না। টু স্টোর ডেটা ইন নেটওয়ার্ক অফ ইন্টারকানেক্টেড নোড, এটা মানে এটা গ্রাফ হয়ে গেল। মানে এরকম ভাবে আমি যদি স্টোর করতে হয় গ্রাফে, ইন্টারকানেক্টেড নোডস এর মধ্যে, এটাকে গ্রাফ বলা হয়। তো এটাতেও হবে না। আলটিমেটলি সিকুয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট মাথায় রাখবে। লিনিয়ার ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে সিকুয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট, ওয়ান আফটার অ্যানাদার। এই হচ্ছে বেসিক আইডিয়া, ঠিক আছে। বলছে স্ট্যাক ডেটা স্ট্রাকচারে কি আর কিভাবে আইটেম প্রসেস করা হয়, হুইচ আইটেম ইজ প্রসেস লাস্ট, মানে কোন আইটেমটাকে লাস্ট প্রসেস করা হয়। তো স্ট্যাক কিরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, বলেছিলাম বাক্সের মতো, ঠিক আছে। এইভাবে ডেটা কিন্তু আমরা স্টোর করি, কোন আইটেমটাকে সবার লাস্টে আমরা প্রসেস করি, ঠিক আছে। তো দেখো গল্পটা কি, যে প্রথমে ঢুকেছে, দেখো এই হচ্ছে গল্প, এ হচ্ছে সবার লাস্টে ঢুকেছে, ভালো কথা। সবার প্রথমে কে ঢুকেছে, এ ঢুকেছিল, তারপর এ ঢুকেছে, তারপর এ ঢুকেছে, এইভাবে মার্ক করলাম। তাহলে এটা হচ্ছে 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3 হয়ে গেল, 4, মানে ফার্স্ট এ ঢুকেছে। তো কোনটাকে সব থেকে লাস্টে প্রসেস করবো স্ট্যাকে যদি বলি, যে সবার প্রথমে ঢুকেছে তাকে সবার লাস্টে অ্যাক্সেস, এই জন্য বলে ফিফো অর্ডার বলা, সরি লিফো অর্ডার বলা, লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। যে লাস্ট ঢুকেছে সে প্রথম তাকে অ্যাক্সেস করা হয়, তারপরে তারপরেরটা, তারপরেরটা, তারপরে এইটা। যে ফার্স্ট ঢুকেছে সে সবার লাস্টে কিন্তু কাজ হবে। এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং বলতে পারো আমাদের স্ট্যাকের গল্পে। পরের প্রশ্ন বলছে, হুইচ ডেটা স্ট্রাকচার অ্যালাউ অ্যাক্সেস
টু বোথ দ্যাট ফার্স্ট অ্যান্ড লাস্ট এলিমেন্ট ইন কনস্ট্যান্ট টাইম। কনস্ট্যান্ট টাইম মানে হচ্ছে অর্ডার অফ 1, ঠিক আছে। কনস্ট্যান্ট টাইমে ফার্স্ট এবং লাস্ট এলিমেন্টকে তুমি অ্যাক্সেস করতে পারবে। প্রথমে দেখো আমি এখানে উত্তর হবে অ্যারে হবে, কেন এটাকে প্রমাণ করে দিচ্ছি। ধরুন তোমার কাছে এটা অ্যারে আছে 0 আর এটা 1 2 3 4, তাহলে আলটিমেটলি আমাদের 5 সাইজের একটা অ্যারে রয়েছে, এর মধ্যে ডেটা রয়েছে 10 20 এরকম রয়েছে, 30 40 50 রয়েছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট এলিমেন্ট, এটা হচ্ছে লাস্ট এলিমেন্ট। তাহলে আমি অ্যাক্সেস করতে পারি a অফ 0 যদি করে, ধরুন অ্যারের নাম হচ্ছে আমাদের a, তাহলে a অফ 0 মানে আমাদের ফার্স্ট এলিমেন্ট, আর a অফ ধরো না n হচ্ছে আমাদের লাস্ট এলিমেন্ট, কথা বলছি, তাহলে n মাইনাস 1 হচ্ছে কিন্তু আমাদের লাস্ট এলিমেন্ট। এইভাবে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো। এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং বলতে পারো প্রশ্নটা। তাহলে d হয়ে যাবে অ্যারে, তার এক্সপ্রেশনটা কিন্তু তলায় দেওয়া রয়েছে, একবার তোমরা চাইলে দেখে নিতে পারো। পরের প্রশ্নে চলে আসলাম, হুইচ অফ দ্য ফলোইং ডেটা স্ট্রাকচার ইজ বেসড অন লাস্ট ইন ফার্স্ট আউট। কোন ডেটা স্ট্রাকচার লাস্ট ইন ফার্স্ট আউট? খুব ইজি, আমরা এক্ষুনি বললাম স্ট্যাক হচ্ছে সেই ডেটা স্ট্রাকচার যে কিনা লাস্ট ইন ফার্স্ট আউট। দেখো প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে একটু 19-20 করে ঘুরিয়ে দিয়েছে, সব রকম ভ্যারাইটি দেখিয়ে দিলাম, যাতে তোমরা আগামী যে পরীক্ষা যেটা আসবে সেরকম ধরনের যদি এরকম কিছু আসে তোমরা কিন্তু এটাকে ইজিলি কিন্তু সলভ করে আসতে পারবে। পরের প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য কি ডিফারেন্স বিটুইন লিনিয়ার ডেটা স্ট্রাকচার এন্ড নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার? লিনিয়ার এবং নন লিনিয়ারের মধ্যে ডিফারেন্স কি আছে? দেখো লিনিয়ার কথা মানে একটার পর একটা, তার একটা ফিক্সড অর্ডার থাকে, বাট নন লিনিয়ারে হয় না। যেমন গ্রাফ বললাম, এর কোনো অর্ডারিং নেই, যেরকম ইচ্ছা হতে পারে। এই হচ্ছে আলটিমেট হচ্ছে ডি হবে অ্যান্সার। নন লিনিয়ার ডাজ নট ফলো আ ফিক্সড অর্ডার অফ এলিমেন্ট, এটাই এক্সপ্রেশন দেওয়া রয়েছে। যেমন ট্রি গ্রাফ যেটা নন লিনিয়ার, এর কোনো অর্ডারিং নেই, হাইরার্কিক্যাল অর্ডার রয়েছে, এর কোনো সিকোয়েন্স হয় না, বাট লিনিয়ার একটা সিকোয়েন্স হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া, আর কোনো রকম কিছু আইডিয়া বাদ বাকি সবই কিন্তু সিমিলার হতে পারে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এক্সাম্পল অফ আ নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার? পরের প্রশ্ন 15 নম্বরে চলে এসেছি। কোনটা আমাদের নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের এক্সাম্পল? দেখো অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, এগুলো সব লিনিয়ার। তাহলে একমাত্র বাইনারি ট্রি, যে ট্রি যখন রয়েছে, বাইনারি ট্রি কি জিনিস আমি বলে দেবো। যে ট্রিতে দুটো তোমার চাইল্ড থাকে তাকে বলা হয় বাইনারি ট্রি। বাইনারি ট্রি দিয়ে অনেক প্রশ্ন মাঝে মাঝে দিয়েছে অলরেডি, অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন সায়েন্সে 2016-তে দিয়েছে, 2014-তে দিয়েছে। তো সেই সূত্রে মোটামুটি একটা আইডিয়া যদি বলি, বাইনারি ট্রি হচ্ছে, ট্রি মানেই হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। বুঝতে পেরেছো? লাস্ট প্রশ্নে চলে আসলাম, হোয়াট ইজ দ্য প্রাইমারি অ্যাডভান্টেজ অফ ইউজিং লিঙ্ক লিস্ট কম্পেয়ার টু অ্যারে? দেখো একটা সিম্পল কথা বলি, অ্যারে আর লিঙ্ক লিস্টের প্রাইমারি যদি অ্যাডভান্টেজ বলি, অ্যারের ওপর যদি অ্যারের সঙ্গে লিঙ্ক লিস্টের কম্পারিজন করা হয়, অ্যারে কিন্তু বাই ফিক্স সাইজের হয়, অ্যারে কিন্তু গ্রো করে না। মানে তুমি প্রথমে বলে দিতে আমরা এত সাইজের অ্যারে লাগবে, হয় তার থেকে কম ব্যবহার হলে মেমোরি স্পেস ওয়েস্ট হবে, আর যদি তার থেকে বেশি তুমি চাই রাখতে চাও তুমি রাখতে পারবে না। এটাই কিন্তু লিঙ্ক লিস্ট তার এই ডিসঅ্যাডভান্টেজেরই কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে এসেছিল। লিঙ্ক লিস্ট তুমি ডাইনামিক্যালি গ্রো করতে পারো, এক হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে অ্যারেতে একটা গল্প হয়, ধরে নাও কোনো ডেটা রয়েছে, আমি দেখাচ্ছি এই ডেটাগুলো রয়েছে, ধরে নাও আমি এই ডেটাটাকে রিমুভ করতে চাইছি, তার মানে কি করতে হবে, এই 40টাকে আমাদের এই পারে আনতে হবে, এটাকে এখানে, মানে শিফটিং অপারেশন কিন্তু হয় যখনই আমরা কোনো অ্যারে থেকে ডেটা ডিলিট বা ইনসার্ট করতে যাই। সেম যদি এখানে ইনসার্ট করতে যাই, সেম আমাকে এগুলোকে একটা করে পেছাতে হবে। এই ইনসার্শন এবং ডিলিশন অপারেশন কিন্তু অ্যারেতে কিন্তু অর্ডার অফ এন টাইম নিয়ে নেয়, বাট লিঙ্ক লিস্টে কিন্তু সেই টাইমটা নেয় না। লিঙ্ক লিস্টে একদম চুটকি মেরে অর্ডার অফ কনস্ট্যান্ট টাইমে তোমরা কিন্তু এই কাজটা করতে পারবে। তো এটাই হচ্ছে ব্যাপার, এটা বড় একটা মানে প্রাইমারি অ্যাডভান্টেজ বলতে পারো, যে এখানে ফাস্টার ইনসার্শন এবং ডিলিশন হয় কিন্তু, ঠিক আছে। কনস্ট্যান্ট টাইম অ্যাক্সেস তো প্রাইমারি অ্যাডভান্টেজ না, একটাই অ্যাডভান্টেজ, দেখো তলায় এক্সপ্রেশনটা পুরো এখানে লিখে দিয়েছি আমি। লিঙ্ক লিস্ট যেটা ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করে, সেটা গ্রো এবং সিঙ্ক করতে পারে রান টাইমে, যেটা আনলাইক অ্যারে করতে পারে না। আর অ্যারের মধ্যে কি আমাদের শিফটিং অপারেশন হয়, যখনই আমি ইনসার্শন ডিলিশন করি শিফটিং হয়, বাট সেখানে কিন্তু লিঙ্ক লিস্টে কিন্তু শিফটিং কোনো অপারেশন হয় না, যেটা আমরা আলটিমেটলি অর্ডার অফ ওয়ান, এরকম আমরা লিঙ্কিং করি, আলটিমেট নোটকে লিঙ্কিং করি, তো আমাদের মেমোরি অ্যাড্রেস চেঞ্জ করে দিলে আমাদের কিন্তু ওটা ডিলিট হয়ে যায়। এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং দেখলে আমাদের। এই যে 16 নম্বর প্রশ্ন, আমাদের শেষ প্রশ্নে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো যারা এই পরীক্ষায় বসতে চলেছে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পরের আমাদের পার্ট নিশ্চয়ই আসবে এটার এগেনস্টে। আর তোমরা এই ভিডিওর যে নোটসটা আছে সেটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউটস থাকে, আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও। সবাই ভালো থেকো, আবার আমরা পরের পার্টে দেখা হচ্ছে।